फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হলো আমাদের এই পোলো হোটেলের দ্বিতীয় দিন অর্থাৎ লাস্ট ডে। তোমরা কি উঠবে না নাকি? হ্যাঁ, সকাল 8টা বেজে গেছে তো, আর কত ঘুমোবে? উঠে বলো তো, তাড়াতাড়ি একটু উঠে বলো। দেখো সকাল হয়ে গেছে, ওতো ওতো ওতো। গোপালকে উঠিয়ে দিয়েছি, গোপালকে এখানে খাবারও দিয়ে দিয়েছি, ও খেয়ে নি। এই প্রথমবার ওকে আমি সাথে করে নিয়ে বেরোলাম। আমি যখনই বাইরে যাই তখন আমি আমার মায়ের কাছে ওদেরকে দিয়ে যাই, কিন্তু কালকে কি জানি মনে হলো যে না, ওদেরকে নিয়েও একটু বেরোই। তো এখানে ব্রেকফাস্ট করব বলে এসেছি। তো ব্রেকফাস্টটা বুফে সিস্টেম, যেখানে লাঞ্চ ডিনারটা হয় ঠিক তার অপোজিটেই ব্রেকফাস্ট। যেহেতু বুফে সিস্টেম, ওরা অনেক রকমের ব্রেকফাস্ট তৈরি করেছিল, যে যেরমভাবে খেতে পারবে আর কি। তো আমার যেটুকু প্রয়োজন আমি ঠিক সেটুকু নিয়েছি। এত হেভি ব্রেকফাস্ট তো করা যায় না, লাঞ্চটাও তো একটু করতে হবে, তার জন্য পেটে তো একটু জায়গা রাখতে হবে। তো সেই কারণে আমার যেটুকু প্রয়োজন হয়েছে আমি ঠিক সেটুকু ব্রেকফাস্ট নিয়েছি। ইন্দ্রনীল অনেক রকমের আইটেম নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি সামান্য একটু উপমা নিয়েছি, আর কিচ্ছু নিই। ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম ডেকে, কারণ সেদিনকে আমাদের লাস্ট ডে, প্রথমেই বলে দিয়েছি। তো আর আসতে পারবো কি না নিজেরাও জানি না, তো সেই কারণে ভালো করে একটুখানি ঘুরে নিতে চেয়েছিলাম। তো ওই দেখো উল্টো দিকে ওনারাও এসেছিলেন, ওনারাও কিন্তু স্টিল পিকচার নিচ্ছেন, ভিডিও নিচ্ছিলেন, যে যার মতন আর কি এনজয় করছিলেন, যেহেতু সেদিকে ছুটির দিনও ছিল। আর এটা যে যেরকম আর কি স্যুট নেবে সেরকম। আর ওই দেখো ওদের নৌকা বিহার করছে কেউ একজন হয়তো, সেই কারণে ভাবলাম এটাকে ক্যামেরাবন্দি করে নিই। ভালোও লাগছিলো, যদিও বা ইন্দ্রনীল আমায় বলছিল, কিন্তু এতটা রোদ উঠে গেছিলো আমার আর ইচ্ছা করছিল না, কারণ আমার একটু সাইনাসের প্রবলেম আছে, সেই কারণে আমি বেশিক্ষণ রোদে দাঁড়াতেও পারি না। ওই যে লোকাল ট্রেন যাচ্ছে গঙ্গার পাড় দিয়ে, দেখতেও ভালো লাগছিলো। হয়তো ফেয়ালি থেকে শুরু হয়েছে, মানে স্টার্ট করেছে, কিংবা হয়তো মাঝেরহাট থেকে ট্রেনটা হয়তো আসছে, যাবে নিজেদের গন্তব্যের জায়গায়। খুব ভালো লাগছিলো, সেই জন্য ভাবলাম একটুখানি ভালো করে ক্যামেরাবন্দি করে নিই। আর গঙ্গাটা দেখতে এত ভালো লাগছিল না, কিছুতেই কিন্তু চোখ ফেরাতে পারছিলাম না। যেহেতু দিনটা ছিল 15ই আগস্ট, সেই কারণে এরা একটা ছোট্ট প্রোগ্রাম অর্গানাইজ করেছিল। তো আমরা সেই ছোট্ট প্রোগ্রামে একটু পার্টিসিপেট করেছিলাম, কিন্তু বলতে গেলে মন মেজাজটা না আমার পার্সোনালি একদমই ভালো ছিল না। বারবার খালি ব্যাক অফ দ্য মাইন্ডে ওই মেয়েটার কথা মনে পড়ছে, যে কি হবে আলটিমেটলি, কি সেই মেয়েটা বিচার পাবে? অরিজিনাল পাপিগুলো কি শাস্তি পাবে? ভাবলেও অবাক লাগে, এই পাপিগুলো কি নির্বিকার নিশ্চিন্তে কিভাবে রাত্রে ঘুমোতে পারছে। ঘুম থেকে উঠে যখন নিজেদের চেহারাটা আয়নার মধ্যে দেখছে, তখন একবারও দেখে নিজেরা আঁতকে উঠতে পারছে না, নিজেরা একবারও নিজেদের প্রশ্ন করতে পারছে না যে এত ভয়ঙ্কর দেখতে আমাদের, এত বীভৎস দেখতে আমাদের। কি ঠিক বলছি তো? এই জানোয়ার পাপিগুলোর বাড়িতেও তো তাদের মা বোন আছে, কি করে এদের মা বোনের সামনে এরা সামনাসামনি হচ্ছে, কি করে এদের মা বোনের সাথে নির্বিকারভাবে কথা বলছে, ভাবলেও বেশ অবাক লাগে। এই সময় একটা ট্রেন আসছিল, তো আমি ওয়াচম্যানকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কি করে জানতে পারেন যে ট্রেন আসছে। তখন ওনারা বললেন যে ওনাদের কাছে নাকি ফোন আসে যে এই সময় একটা ট্রেন পাস হবে, তো সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের এই গেটটা দিয়ে দেয়। ব্লগেই
দেখিয়েছিলাম যে 15 আগস্ট যেহেতু, সেই কারণে লাঞ্চটা বুফে সিস্টেমে করা হয়েছে। তো তখন আর লাঞ্চ রেডি হয়নি, অনেকেই কিন্তু সেদিনকে বুক করেছিল লাঞ্চ বলো, ডিনার বলো, ব্রেকফাস্টে। তো আমরা যেহেতু বেরিয়ে পড়বো, সেই কারণে আমরা অলরেডি লাঞ্চ করতে ঢুকে পড়েছিলাম। তো ওয়েট করছিলাম। আস্তে আস্তে অনেক ফ্যামিলি ঢুকছিল, তার মধ্যে একজনের বার্থডেও ছিল। সেটা অবশ্য আমি আর রেকর্ড করিনি, কারণ আমি ওই সময়টা লাঞ্চ করছিলাম। আর এই হলো আইটেম, অনেক রকমের ওরা আইটেম করেছিল। পেস্ট্রিগুলো দেখে কি ভালো লাগছিল। অনলি ফর 15 আগস্টের জন্যই কিন্তু লাঞ্চটা বুফে সিস্টেম করেছিল, এমনি দিনে কিন্তু বুফে সিস্টেম হয় না। প্রচুর প্রচুর আইটেম করেছে, অর্ধেক আইটেমের তো আমি নামই জানি না, কোনোদিনও আমি নামই শুনিনি। তো আর কি বলবো, চুপচাপ ক্যামেরাবন্দি করে গেছি, আর মুখে কোনো কথা বলিনি। তো আমি সিম্পল চিকেন আর রাইস নিয়েছিলাম, আর এখানে ইন্দ্রনীল নিয়েছিল বিরিয়ানি, একটু চিকেন, একটু স্যালাড, ওর মতন করেও নিয়েছিল। খাবারগুলো বেশ টেস্টি ছিল। ওই দিনকে লাঞ্চের জন্য যারা যারা টেবিল বুক করেছিল, ধীরে ধীরে কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তো আমাদের লাঞ্চও মোটামুটি কমপ্লিট হয়েও গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো যাওয়ার সময় যেটুকু পেরেছি স্ন্যাপস কিছু আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করছি। যারা যারা ফ্লোটেলে আসোনি, একবার বলবো ওয়ান নাইট স্টে করে যেতে। পরিবেশটা বেশ সুন্দর, তোমাদের নিজেদেরও বেশ ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু সাজেস্ট করি এখানে একবার এসে ওয়ান নাইট স্টে করতে, কিংবা ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ করে যেতে বেশ ভালো লাগবে। তো আমাদের উবের ঢুকছে, আর বাই দ্য ওয়ে এখানে কিন্তু পার্কিং লটও আছে। যারা যারা নিজেদের হুইলার নিয়ে আসতে চাও, তারা কিন্তু এখানে পার্ক করতে পারো নিজেদের দায়িত্বে, ঠিক আছে? তো চলো বেরিয়ে পড়ি নিজেদের গন্তব্যের জায়গা, অর্থাৎ বাড়ি ফেরার পথে। আর সেদিনকে যেহেতু 15ই আগস্ট ছিল, রাস্তাঘাট একদম মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল, বেশ তাড়াতাড়ি গাড়িটা চলছিল। কিন্তু তবু ওই একই আলোচনা গাড়ির মধ্যে হচ্ছিল যে জাস্টিস, মেয়েটা কবে জাস্টিস পাবে, কবে দোষীরা শাস্তি পাবে। বাস আমরা এইটুকুই চাই, আমরা এটা ডিমান্ড করছি। ভিডিওটা শেষ করবার আগে তোমাদের সাথে কিছু কথা একটু শেয়ার করতে চাই। রিসেন্টলি আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ মায়ের আমার ফুড পয়জন হয়েছিল। তো সেক্ষেত্রে কোনো নার্সিংহোমে সেরকম আমি কোনো হেল্প পাচ্ছিলাম না নার্সিংহোমের থেকে। তো কি করব, কিছু উপায় ছিল না। আমার বাড়ির সামনেই আরজি কর রয়েছে, তো এমার্জেন্সিতে আমি আমার মাকে ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে এমার্জেন্সি ট্রিটমেন্ট করাই। বলা উচিত নয়, টাচউড উইদিন এ সেকেন্ড তারা কিন্তু তাদের ট্রিটমেন্টটা শুরু করে দিয়েছে। ইভেন কি আমি যতক্ষণ ওখানে ছিলাম, অ্যাটলিস্ট একজনকে তো পেশেন্টের সাথে থাকতে দিতে হয়। তো সেক্ষেত্রে আমি মায়ের সাথেই ছিলাম, আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু তারা নিজেদের মধ্যেই এই আলোচনাটা করছিল, আরজি করের সেই ঘটনাটাকে নিয়ে আলোচনা করছিল। বর্তমানে যেটা নিয়ে এখন চলছে, অনেক নার্স, অনেক ডাক্তার নিজেরা বলছে যে আমরা এখন রিল্যাক্সে কাজ করতে পারছি, আমরা এখন রিল্যাক্সে রুগীকে সেবা দিতে পারছি। তার মানে তারা কতটা চাপে ছিল, তারা তাদের কথাবার্তাতে প্রকাশ করিয়ে দিচ্ছে। তো আপাতত মোটামুটি আমার মা এখন ঠিক আছে। পরে আমি একজন বড় ডাক্তার দেখিয়েছি, আপাতত এখন ঠিক আছে। প্রচণ্ড প্রচণ্ড উইক। তো দেখা যাক কতদিনে আমার মা সুস্থ হয়। ঠাকুরকে ডাকছি যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। আর বলা উচিত নয়, নো ডাউট আরজি কর কিন্তু যথেষ্ট ভালো ট্রিটমেন্ট দিয়েছে এমার্জেন্সিতে। আমি যতক্ষণ আরজি করেছিলাম, আমি ততক্ষণ যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো অনেক পেশেন্ট কিন্তু ভর্তি হতে চাইছিল, বাট ওখানকার যারা এমার্জেন্সিতে ডিউটি করছিল তারা কিন্তু বারবারই বলছিল যে ভর্তি হয়ে কোনো লাভের লাভ তো কিছু হবে না, বেড প্রচুর খালি আছে কিন্তু কোনো ডাক্তার নেই। তবে এমার্জেন্সিতে অনেক জুনিয়র ডাক্তারকেও আমি দেখেছি, তার সাথে সাথে কিন্তু সিনিয়র ডাক্তাররাও কিন্তু অ্যাটেন্ড করছিলেন।
সেদিনকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর আমার মাথা দিয়ে একদম বেরিয়ে গেছিলো যে আমি আরজি ঘরটাকে একটুখানি হলেও ক্যামেরাবন্দি করি। কারণ তখন আমার একটাই মোটিভ ছিল, যেভাবে করে হোক আমার মাকে একটু হলেও সুস্থ করে, পরে তো আমি ভালো ডাক্তার দেখাবো, আপাতত একটু যাতে সে সুস্থ হয়ে তাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারি, সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আজকের মতন বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ, অ্যান্ড উই ডিমান্ড জাস্টিস।